পুলিশের সামনে দাঁড়ায় গেল, দুইটা হাত এরকম ফাঁকা করে। আর পুলিশ তাকে শুট করছে। তিনি একসময় পড়ে গেলেন, আবার একটা শুট করা হইলো। ওই সময় আমি আসলে আশপাশে কিছুক্ষণ অপেক্ষা করে যখন কেউ আগায়নি, আমি দৌড়ে গেছি তাকে নেওয়ার জন্য। তাকে যখন আমি তুলি, আমি দেখলাম যে আরেকজন অফিসার আবারও তার বন্দুকটা তাক করতেছিলেন আমাদের দিকে। আমি তাকে আমার হ্যান্ড সিগন্যাল দিয়ে তারে আসলে একবার বোঝানোর চেষ্টা করতেছিলাম যিনি মারা যাচ্ছেন উনি স্টিল তাক করছেন, ওই জন্য আমি তাকে আমার হাতে ডান পাশে ঘুরে নিছি। কিন্তু স্টিল যখন তাকে আবার গুলি করা হলো আমাদেরকে, তখন ওনার যে শটটা সেটা সাইদ ভাইয়ের গায়ে না লাগে আমার এই বাম পাশে লাগছে, আর বাম পাশে বডিতে। অ্যান্ড ওই প্রেসারে আসলে সাইদ ভাই আমার হাত থেকে পড়ে গেছিল। বলার চেষ্টা করতেছিলেন যে ভাই আমাকে বাঁচা। কোনো একটা স্প্রাইটের বোতল বা যে কোনো ছাঁকাইলে যেরকম আসলে ওটা বের হয়, এরকম রক্ত বের হচ্ছিল মুখ থেকে। 24-এর গণ অভ্যুত্থানে আবু সাঈদের সেই বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য হয়তো সবাই দেখেছেন, কিন্তু তাকে সেই সময়ে উদ্ধার করার জন্য পাশে যে ব্যক্তিটি ছিলেন তার সঙ্গে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন, আপনার পরিচয়টা একটু জানতে চাইবো। আমি হচ্ছি মোহাম্মদ সিয়াম আহসান আয়ান, বৈষ্ণববেদী ছাত্র আন্দোলন রংপুর মহানগর যুগ্ম সদস্য সচিব এবং দ্য রেড জুলাইয়ের কেন্দ্রীয় মুখ্য সংগঠক। আচ্ছা, সেদিন আসলে মূলত ঘটনাটা কি ঘটেছিল যদি একটু বলতেন। 16 জুলাই আমাদের রংপুরে একটা জেলা স্কুলের সামনে থেকে একটা আন্দোলন ডাক দেওয়া হয়েছিল। সর্বস্তরের মানুষ আন্দোলনে জয়েন দিয়েছে ওই দিন, স্পেশালি ছাত্ররা ওই দিন আমাদের প্ল্যান ছিল যে বেগম রোকেয়া যে কর্মসূচিটা ডাক দিছে আমরা তাদের সাথে যে জয়েন দিব। তো জেলা স্কুল থেকে বেগম রোকেয়া যাওয়ার পথে রংপুর পুলিশ লাইন্সের সামনে আগে আমাদের উপর পুলিশ একটা অ্যাটাক করে, লাঠি চার্জ করে। আমরা অনেকে ছন্নছাড়া হই। অ্যান্ড তারপর রংপুরে যেটাকে লালবাগ বলে, লালবাগ আসার পর আমরা আসলে খবর পাই যে ছাত্রলীগ যেটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করতেছে, তারা অস্ত্র নিয়ে আমাদের উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে। সেই খবর নিয়ে আমরা আসলে বিভিন্ন জায়গায় নিজের আত্মরক্ষার জন্য লাঠি বা স্টাম্প যেগুলো নেওয়া সেগুলো নিছি। তারপর বিশ্ববিদ্যালয়ের দিকে অবস্থান করছি। অ্যান্ড বিশ্ববিদ্যালয়ে এইসব করতে একটু সময় লাগার কারণে আমি যে মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয়ের সামনে গেছি, সবাই ছন্নছাড়া হয়েছে, কারণ পুলিশ অলরেডি লাঠিচার্জ শুরু করছে, টিয়ার শেল মারতেছিল। ও সো এমন সময় আমি দেখলাম একটা ছেলে, আমি ওই সময় পর্যন্ত জানতাম না ওটা আবু সাঈদ। পুলিশের সামনে দাঁড়ায় গেল, দুইটা হাত এরকম ফাঁকা করে। আর পুলিশ তাকে শুট করছে। তাকে যখন প্রথমে শুট করা হচ্ছিল, প্রথম দুইটা শট যখন শুট করা হয়েছে, আমি ভাবছি যে হয়তো এটা রাবার বুলেট, তার গায়ে লাগবে, এটা আসলে ফেটে যাবে এইটুকুই। বাট একজন অফিসার যখন চিল্লাচ্ছিলেন যে আসলে এত ক্লোজ রেঞ্জে মাইরেন না, আমার ওই মুহূর্তে মনে হয়েছে যে এটা আসলে কোনো প্রকার ভাইটাল কিছু, যেই কারণে আবার তিনি একসময় পড়ে গেলেন, আবার একটা শুট করা হইলো। ওই সময় আমি আসলে আশপাশে কিছুক্ষণ অপেক্ষা করে যখন কেউ আগায়নি, আমি দৌড়ে গেছি তাকে নেওয়ার জন্য। আর তাকে যখন আমি তুলি, আমি দেখলাম যে আরেকজন অফিসার আবারও তার বন্দুকটা তাক করতেছিলেন আমাদের দিকে। আমি তাকে আমার হ্যান্ড সিগন্যাল দিয়ে তারে আসলে একবার বোঝানোর চেষ্টা করতেছিলাম যিনি মারা যাচ্ছেন উনি স্টিল তাক করছেন, ওই জন্য আমি তাকে আমার হাতে ডান পাশে ঘুরে নিছি। কিন্তু স্টিল যখন তাকে আবার গুলি করা হলো আমাদেরকে, তখন ওনার যে শটটা সেটা সাইদ ভাইয়ের গায়ে না লাগে আমার এই বাম পাশে লাগছে, আর বাম পাশে বডিতে। অ্যান্ড ওই প্রেসারে আসলে সাইদ ভাই আমার হাত থেকে পড়ে গেছিলো। আর পড়ে যাওয়ার মুহূর্তে ঠিক মতো উনি পড়েও যাননি, উনি আমার অ্যাকচুয়ালি আমাকে জড়ায় ধরে বলার চেষ্টা করতেছিলেন যে ভাই আমাকে বাঁচা। উনার কোনো একটা স্প্রাইটের বোতল বা যে কোনো ছাঁকাইলে যেরকম আসলে ওটা বের হয়, এরকম রক্ত বের হচ্ছিল মুখ থেকে। উনি নিঃশ্বাস নিতে পারতেছিলেন না, কথা বলতে পারতেছিলেন না। তারপর আরও কয়েকজন আসলেন, আসার পর তো সাইদ ভাইকে মেডিকেল নিয়ে যাওয়া হলো। অ্যান্ড তাকে মেডিকেল নিয়ে যাওয়ার ঠিক পর মুহূর্তে পুলিশ কিছুক্ষণ পর আসলে গোলাগুলি থামায় দেয়। আমরা হয়তো ভাবছিলাম যে নৃশংসতা শেষ, কিন্তু তারপর পুলিশ আসলে বিশ্ববিদ্যালয়ের যে 1 নম্বর গেট, যেটা আবু সাঈদ গেট যেটা করা, সেই 1 নম্বর গেট থেকে সরে দাঁড়ায়। সরে দাঁড়ানোর পর বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে প্রায় অ্যারাউন্ড 100 জনের মতো ছাত্রলীগ ওই সময় অস্ত্র হাতে বের হয়ে আসে। ওই সময় ছাত্রলীগের সাথে আমাদের প্রায় 3 ঘন্টার মতো ধাওয়া চলছে। ছাত্রলীগের সাথে পুলিশ ছিল তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য, বা প্রশাসন বাহিনী তৎকালীন। তারপর একটা সময় পুলিশ তাদের অ্যামুনিশন শেষ হওয়ার জন্য ওই জায়গার অবস্থান ত্যাগ করে, আর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে যায়। আমরা বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান করছিলাম, স্লোগান দিচ্ছিলাম কিংবা অনেক কিছুই করতেছিলাম। এমন সময় নিউজটা আসে যে আসলে বিশ্ববিদ্যালয়ের সামনে ছেলেটাকে শ্যুট করা হয়েছে, সে মারা গেছে। আর ওইটা হওয়ার পর আসলে আর বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, কারণ বলা হচ্ছিল যে যদি আমরা ঢুকি তাহলে যদি পুলিশ এখন ঘিরে ফেলে বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা, আমাদের অনেকে বিভিন্ন হেনস্থার শিকার হতে পারে। তবে এই নিউজটা পাওয়ার পর আসলে বিশ্ববিদ্যালয়ের গেটটা ভেঙে ভিতরে ঢোকা হয়। ওখানকার যা কিছু ছিল আসলে আওয়ামী লীগ তৎকালীন জড়িত,
ওইসব ভাঙচুর, কিংবা আবার অনেক সময় একটা প্রশ্ন জাগে যে একটা গাড়ি ভাঙচুর করা হয়েছিল কেন। আসলে গাড়িটার পাশে যে হলটা ছিল, সে হলের মধ্যে ছাত্রলীগরা ওই হলের ছাত্রদেরকে আটকায় রাখছিল, যাতে আমরা এমন ভাবি যে এরাও ছাত্রলীগ, ওদেরকে অ্যাটাক করি। সো ওই দিন আসলে এইসবের মাধ্যমে আসলে 16 জুলাইয়ে রংপুরে যেটা হয়েছিল, ওই ওই অবস্থা থেকে মানে আমার পার্সপেক্টিভ ওই অবস্থা থেকে শেষ হয়েছে। আপনি একদম আবু সাইদ যে শহীদ হওয়ার একজন রাজসাক্ষী বলা চলে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে তার এই শহীদ হওয়ার বিষয়টাকে নিয়ে বিভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। বলা বলা হচ্ছিল যে তার মাথায় ঢিল পড়ে তারপরে সে আঘাত পান এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। আসলে সেখানে কি তার শরীরে কিভাবে বুলেটগুলো পড়েছিল, সেটা যদি মানে কোন কোন জায়গায় পড়েছিল সেটি আপনি দেখেছেন কিনা, বা আপনারা হাসপাতাল পর্যন্ত আপনি নিয়ে গিয়েছিলেন কিনা? আসলে প্রথমত আবু সাইদকে হাসপাতাল পর্যন্ত আমি নিয়ে যাইনি, তাকে শুধুমাত্র ওই আবু সাইদ চত্বরের সেফ স্পট পর্যন্ত আমি নিয়ে গেছি। অ্যান্ড তার মাথায় আঘাত করার যে ব্যাপারটা বলা হয়, তার মাথায় আঘাতটা আমি দেখছি। একজন মানুষের যদি মাথায় আঘাত করা মৃত্যুর মতো করে হয়, সে কিন্তু কখনোই এতক্ষণ দাঁড়ায় থাকতে পারতো না। কিংবা বন্দুকে তাকে যে ওই সময় যেটা স্প্লিন্টার বা ছড়াগুলি যেটাকে বলে, তাকে 3বার শ্যুট করা হয়েছে, তিনি কিন্তু স্টিল একরকম তার সেন্সটা ছিল। মাথায় আঘাত করার মাধ্যমে আমার মনে হয় না তিনি হাইয়েস্ট সেন্সলেস হইতে পারতেন। এর চেয়ে বেশি কিছু আসলে মাথায় আঘাত করার মাধ্যমে হয় না। আর আসলে যদি আমাকে যদি আস্ক করা হয় তিনি কেমন করে মারা গেছেন, তিনি আসলে যে 3বার শট লেগে তার যে ইম্প্যাক্টটা পড়ছিল, আমি যখন তার প্রথম ডেড বডিটা দেখি, তার ফ্রন্টের যে অংশটা আছে সম্পূর্ণ গুলিবিদ্ধ হয়ে আছে। তার এমন কোনো স্পট নাই যেখানে আসলে স্প্রিন্টার ঢুকেনি, তার মুখ থেকে পুরো শরীর। সো আমার মনে হয় এই স্প্রিন্টারগুলো যে একটা প্রেশার এসে পড়ছে, তার কোনো একটা ভাইটাল অর্গান হয়তো ড্যামেজ হয়েছে, যেই কারণে আমি যেটা অলরেডি মেনশন করছি, তারপরে এসে মুখ থেকে রক্ত পড়তেছিল, হয়তো ওইভাবে করে উনি আসলে মারাটা গেছেন। তিনি মারা যাওয়ার পূর্বে আসলে আপনি যেহেতু পাশেই ছিলেন, কিছু বলেছিল কিনা, বা সর্বশেষ তার কথা কি ছিল? উনি আমাকে ধরে বলার চেষ্টা করতেছিলেন, ভাই আমাকে বাঁচা, বাট কথাটা স্পষ্ট হচ্ছিল না, বিকজ রক্ত উঠে গেছিলো অনেক দূর পর্যন্ত। উনি ভাই আমাকে পা এই পর্যন্ত কিছুটা বলে উনি আর কোনো কথা বলতে পারেননি ওই দিন। আসলে ওই সময় ওনার মুখের পরিস্থিতি আসলে আমার মনে হচ্ছিল হয়তো ছেলেটাকে ইমিডিয়েট যদি মেডিকেল নিয়ে যাওয়া হয় তিনি হয়তো বাঁচতে পারেন, বিকজ আমি জানতাম না এটা আসলে স্প্লিন্টার নাকি। আমি তখনও ভাবতেছি এটা হয়তো কোনো, কারণ আমি কখনো এই অস্ত্রটা দেখিনি। আমি আসলে এটা দিয়ে যে লোহার কোনো কিছু, আমার একটা ফ্রেন্ড আসে আমারে বলতেছিল যে আয়ন তোর কান থেকে রক্ত পড়তেছে। আমি ওই সময় রিয়েলাইজ করছি যেটা আসলে ভাইটাল কিছু ছিল। সো আবু সাইদ ভাইয়ের পরিস্থিতি ওই দিন যখন আমার হাত থেকে উনি পড়ে গেলেন, তারপর যখন তাকে তুলে নিয়ে যায় রিক্সায় না হচ্ছে, ওই মুহূর্তের মধ্যে আমি আসলে এইটুকু মানে বুঝতেছিলাম যে হয়তো আর তাকে বেশিক্ষণ বাসায় রাখা সম্ভব হবে না।